ইডু ল্যাব হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাপটি ব্যবহার করে আপনি এক্সাম ম্যানেজমেন্ট, স্টুডেন্টের তথ্য সংরক্ষণ করে রাখা এগুলো করতে পারবেন। এছাড়াও আস্তে আস্তে আরো আপডেট করা হচ্ছে, যেগুলোর মাধ্যমে আরো অন্যান্য ফিচার আসবে। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটি আপনি ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে দেখছেন আমি ব্রাউজারে অ্যাপটি ওপেন করছি। এছাড়াও আপনি চাইলে মোবাইলে ইনস্টল করতে পারবেন, ল্যাপটপে ইনস্টল করা যায়। আপনি ব্রাউজারের উপরে দেখবেন এইখানে মাউস যেখানে ধরছে এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, অথবা সাইড বার মেনুতে দেখবেন যে ইনস্টল অ্যাপ নামে একটি সাইড বার মেনুতে একটা বাটন আছে, এটি মোবাইলেও পেয়ে যাবেন, মোবাইল থেকে ইনস্টল করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। মানে এই ক্রোম ব্রাউজার ব্যবহার করলে এখান থেকে আপনি অ্যাপটা ইনস্টল করতে পারবেন। আবার মোবাইলের জন্য আমাদের এপিকে একটা অ্যাপ আছে, সেটিও ডাউনলোড করে নিতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই আপনি অ্যাপটি পেয়ে যাবেন। সেই অ্যাপটি ইনস্টল করলে আপনি ব্যবহার করতে পারবেন। দেখ আমি প্রথমেই আগে এখানে রেজিস্ট্রেশন করে নিছি। দেখা যাচ্ছে আমার স্কুলের নামটা দেখা যাচ্ছে গঙ্গাপ্রসাদপুর প্রাথমিক বিদ্যালয়। আমি আবার যদি একটু বের হয়ে যাই, ধরেন আপনি মোবাইল, ধরেন আপনি যে ল্যাপটপ দিয়ে ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে আপনি কি করতে হবে, আমি সেই প্রসেসটা বলতেছি। মোবাইলে এবং ল্যাপটপে অলমোস্ট সেম, শুধু একটু ডিফারেন্স থাকতে পারে, সেটা হচ্ছে মোবাইলে ল্যাপটপের স্ক্রিনটা একটু বড়, মোবাইলের স্ক্রিনটা একটু ছোট, এইটুকু একটু ডিফারেন্স থাকবে। আপনি ল্যাপটপ দিয়ে ব্যবহার করতে চাইলে সর্বপ্রথম আপনাকে লিখতে হবে ইডুল্যাব মানে edurlab.com/ইনস্টিটিউট, বানানটা এখান থেকে দেখতে পারেন, ইনস্টিটিউট দিয়ে এন্টার করবেন ব্রাউজারে। তাহলে দেখতে পারবেন আমি যেহেতু লগ ইন করা ছিলাম এই জন্য নিয়ে আসছে। আপনি, আমি লগ আউট করে দিচ্ছি। /ইনস্টিটিউট দিলে এইখানে আপনি দেখতে পারবেন লগ ইন করার ফর্মটা আসবে এরকম। লগ ইন করার ফর্মটা আসলে আপনি লগ ইন করার জন্য আপনাকে কন্টাক্ট, আপনাকে, আপনি যে রেজিস্ট্রেশন করেছেন, মানে আপনার যদি অ্যাকাউন্ট আগের থেকে ক্রিয়েট করা থাকে তাহলে তো থাকলো, আর না থাকলে আপনি এইখান থেকে সাইন আপ ফর অ্যাকাউন্ট, এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। মানে আপনার যে স্কুলটা আছে সেটা নিবন্ধন করে নিতে হবে, যাতে আপনার স্কুলের তথ্যগুলো আপনার স্কুলেই থাকে। এই জন্য আমি যেহেতু আগের থেকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি এই জন্য আমি লগ ইন করতেছি। আমি আমার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছি। আপনি চাইলে আপনি যদি যে মোবাইল দিয়েছেন সেই মোবাইল দিয়েও লগ ইন করতে পারেন, এবং রিমেম্বার মি দিয়ে রাখলে এটা অ্যাকাউন্টটা সেভ হয়ে থাকবে। মানে ব্রাউজার যদি আমি কেটে দিই তাহলে সেক্ষেত্রেও এই অ্যাকাউন্টটা সেভ করা থাকবে, আপনার বারবার লগ ইন করতে হবে না। এই জন্য আমি রিমেম্বার মি দিয়ে রাখতেছি, দিয়ে সাইন ইন করতেছি। সাইন ইন করার পর এই ড্যাশবোর্ডটা আপনি পাবেন, আপনি হয়তো রেজিস্ট্রেশন করেছেন তখনই এই ড্যাশবোর্ডটা পেয়ে গেছেন। এই ড্যাশবোর্ডটা পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে, সর্বপ্রথম আপনি দেখবেন ড্যাশবোর্ডে আপনার টোটাল স্টুডেন্ট কত আছে, কতজন মেল, কতজন ফিমেল, কতজনের স্কলারশিপ মানে উপবৃত্তি রয়েছে, এগুলো দেখতে পারবেন। এখন সর্বপ্রথম আপনাকে যে তথ্যগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য, মানে যে শিক্ষার্থীর বাই ডিফল্ট ডেটা আছে এগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য স্টুডেন্ট, এখান থেকে এই স্টুডেন্ট গুলো ডিলিট করে দিতে হবে। এখান থেকে আপনি চাইলে এডিটও করতে পারবেন, কিন্তু আপনি সেটা করবেন না, এগুলো হচ্ছে ড্যামি তথ্য, ড্যামি শিক্ষার্থী, মানে আপনি যাতে দেখতে পারেন যে অ্যাপটা কেমন, এটার জন্য দেওয়া হয়েছে। যেমন আপনি রেজিস্ট্রেশন করার পরে দেখতে পারেন যে এক্সামের মার্কশিট, যেমন এই যে মার্কশিটটা কেমন হবে এটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। এখান থেকে ড্যামি তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। যেমন আমি যদি ক্লাস 5 এর ক শাখার মার্কশিটটা বের করতে চাই, তাহলে এটা একটু লোডিং নিয়ে আপনি দেখাবে যে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে, কত পয়েন্ট পেয়েছে, এগুলো দেখাবে। এবং একটা মার্কশিট হবে, সিম্পল একটা মার্কশিট এখানে দেখতে পারবেন। এখন আমি সর্বপ্রথম চলে যাচ্ছি স্টুডেন্টগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য আপনি এমন সিলেক্ট করবেন, একটা একটা করে সিলেক্ট করে এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি যেটা করতেছি এখানে অল সিলেক্ট দিচ্ছি, মানে সবগুলো একদম। এখানে 10টা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে মোট 69টা স্টুডেন্ট অ্যাড করা আছে। আপনি ড্যাশবোর্ডে এটা দেখতে পাচ্ছেন।
এবং এই পেজে দেখাচ্ছে 10টা। তার মানে আমি অল সিলেক্ট করে ডিলিট করলে 10টা করে ডিলিট করা লাগবে। যেমন এখানে 10টা সিলেক্ট হয়েছে, আমি 10টা ক্লিক করে এখান থেকে ডিলিট করলাম, তাহলে 10টা ডিলিট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এখন 49টা আছে, আগে ছিল 59টা, এখন 49টা আছে। এখন আমি এরকম ভাবে 10টা ডিলিট না করে একবারে ডিলিট করে চাচ্ছি, সেক্ষেত্রে অল সিলেক্ট করব। দেন আপনি দেখতে পারবেন ডান পাশে অল সিলেক্ট 49, মানে 49টা একবারে 49, 49টা একদম সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখাচ্ছে 49 রেকর্ডস সিলেক্টেড। তাই সিলেক্ট করার পর ডিলিট সিলেক্টেড, এবং সবগুলা যতগুলা শিক্ষার্থীর তথ্য ছিল সবগুলো ডিলিট করে দিয়েছি। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখতে পারবো আমার একটা স্টুডেন্টও নেই, একটা মেল ফিমেল কোনো কিছু নেই। এখন আমি আবার স্টুডেন্টে আসলাম, আসার পরে এখন আমি নতুন করে শিক্ষার্থী যুক্ত করব। এই ক্ষেত্রে যারা সিএসবি মানে সিএসবিআই, যারা সিএসবি আপলোড করতে পারেন, যাদের আগে থেকে এক্সেল করা আছে তথ্যগুলা শিক্ষার্থীর, সেগুলো এখানে দিয়ে একবারে ডেটাগুলো আপনি আপলোড করতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে স্টুডেন্টের যে তথ্যগুলো আছে সেগুলো এক্সপোর্টও করতে পারবেন। মানে এখান থেকে তথ্য নিয়ে আপনি যদি অন্য কোনো কাজ করতে চান সেগুলোও করতে পারবেন। আমি এখানে দেখতে পাচ্ছি নিউ স্টুডেন্ট আমি একটা বাটন আছে, সেখানে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি এই ফর্মটা ফিল আপ করলে একটা নতুন একটা শিক্ষার্থীর তথ্যগুলো এখানে এন্ট্রি হবে। এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর যে তথ্য, মানে ফটোটা আছে, ফটোটা এখানে আপলোড করা যাবে। এখানে ক্লিক করে ফটোটা সিলেক্ট করে দিলে আপলোড হয়ে যাবে। এখানে দেখবেন আপনি যে যে ইনপুটের উপরে স্টার বাটন আছে সেগুলো হচ্ছে রিকোয়ার্ড, মানে মাস্ট বি আপনাকে এগুলা ফিল আপ করতে হবে। আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনাকে দিলেও হবে, না দিলেও হবে। বুঝতে পারছেন? এখন স্টুডেন্টের নাম আছে, শিক্ষার্থীর নাম ধরেন আমি লিখলাম রাজা খান। এখানে আপনাকে বাংলায় নামটা দিতে হবে, বাংলায় নামটা দিয়ে দেবেন। এরপরে এখানে জেন্ডার, জেন্ডার দেবেন, তার ডেট অফ বার্থ কবে, ব্লাড গ্রুপ কি, এগুলো যদি তার তথ্যগুলো জানা থাকে তাহলে সেগুলো দিবেন। রিলিজিয়ন কি, এরপরে একাডেমিক ক্লাস প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো দেবেন। যেমন প্রথম শ্রেণী দিলাম। এবং ক শাখা। আমি এরপরে দেখাবো এই ক্লাসটা, এখানে দেখা যাচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলো আপনাকে কিভাবে ষষ্ঠ, সপ্তম এগুলো করতে পারেন, কিংবা প্লে নার্সারি এগুলো কিভাবে করবেন সেগুলো এখান থেকে করতে পারবেন। আবার এখানে শুধুমাত্র ক শাখা দেখাচ্ছে, এখানে খ শাখা কিভাবে করবেন এগুলো একটু পরে দেখাচ্ছে। এগুলো কনফিগার থেকে করা লাগে, এগুলো একটু পরে দেখাচ্ছে। এরপরে রোল নাম্বার কত সেটা দেবেন। এরপরে ফাদার নেম, মাদার নেম এগুলো রিকোয়ার্ড না, এগুলো আমি দিচ্ছি না। ফাদার নেম, মাদার নেম, মোবাইল নাম্বার, তবে বার্থ সার্টিফিকেট, ফাদার এনআইডি কার্ড, মাদার এনআইডি কার্ড এগুলো দেবেন। এরপরে সে কি উপবৃত্তি পায় কিনা সেটা দেবেন। এখানে তার এডিশনাল যে নোটগুলো আছে সেগুলো লিখে রাখতে পারেন, যেমন তার মোবাইল নাম্বার কিংবা এনআইডি কার্ডের নাম্বার, অথবা যে কোনো তথ্য এখানে আপনি লিখে রাখতে পারেন। লিখে সেভ দিলে সেভ হয়ে যাবে। মানে সেভ হয়ে যাবে বলতে আমি সেভ করতেছি, ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে গেছে, এটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি আবার চাইলে এই তথ্যগুলো এডিট করতে পারবেন এখান থেকে। আমি যদি আবার এখন স্টুডেন্টসে যাই, তাহলে সেক্ষেত্রে তার যে যে টেবিল আছে টেবিল আকারের তথ্যগুলো দেখাবে। যেমন একজন স্টুডেন্ট মানে ইনপুট দিছি সেটা এখানে দেখাচ্ছে। তার স্কলারশিপ আছে প্রথম শ্রেণীতে রোল 1, তার নামটা দেখাচ্ছে। আমি ড্যাশবোর্ডে গেলেও দেখতে পারবো একজন স্টুডেন্ট, একজন মেইল এবং একজনের স্কলারশিপ আছে, যেহেতু আমি স্কলারশিপ অন করে দিয়েছিলাম। এখানে আমি আবার যাচ্ছি এবং আবার আরেকটি স্টুডেন্ট যুক্ত করি। আমি আবার একটা দেখাই, যেমন এইখানে আমি নুরু লিখলাম, লিখে আর কোনো তথ্য দিচ্ছি না, যেমন রোল 2 দিচ্ছি, ক শাখায় দিলাম, এবং স্কলারশিপটা অফ থাকলো। আমি যদি এখন ক্রিয়েট অ্যানাদার বাটনে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন এটা ক্রিয়েট হয়ে গেছে। উপরে নোটিফিকেশন দেখাচ্ছে যে এই ইনপুটটা, মানে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সেভ হয়ে গেছে, এবং এই ফর্ম যেটা আছে ফর্মটা রয়ে গেছে। আগেরবার কিন্তু এডিট পেজে চলে গেছিল, কিন্তু এক্ষেত্রে যায়নি। এখন আমি আর একটা চাইলে খুব দ্রুত করতে পারবো সোহাগ নামে, এবং এটা দিয়েও রোল 3 শাখা, শাখা দেওয়ার আগে আগে শ্রেণী সিলেক্ট করতে হবে, দেন শাখা।
দিলে হয়ে যাবে। এরপরে কি আমি যদি আগের বার যদি ক্রিয়েট দিয়ে ফর্মটা রেখে গেছে রয়ে গেছিল, এখন ক্রিয়েট দিলে এটা ইডিট পেজে চলে আসে। সেক্ষেত্রে আবার আপনাকে স্টুডেন্টে গিয়ে আবার নিউতে যেতে হবে। এখানে দেখাচ্ছি স্কলারশিপ, এটা সিলেক্ট করছিলাম, বাকিগুলো সিলেক্ট করি নাই। এগুলা এখন দেখাবো কি যে ক্লাস, যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে এগুলো আছে, পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে। আপনি প্লে নার্সারি এগুলা কিভাবে আপডেট করবেন, সেক্ষেত্রে কনফিগার যাবেন আপনি, একাডেমিক ক্লাস, এইটা যদি আপনি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে মোবাইলে আসবে, যেমন আমি দেখাই, একটু মোবাইলে একটু দেখাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইলের ভিউ। আপনি যদি মোবাইলে এমন দেখেন, দেখতে পারবেন যে এরকম সাইড বার এরকম মেনু থাকবে, এখান থেকে কনফিগারে যাবেন। এখন এই উপরে যেটা আছে, উপরে এখানে ক্লিক করলে এইখানে আপনি মেনুগুলো দেখতে পারবেন। এখানে আপনি মেনুগুলো দেখতে পারবেন, যেমন এইখানে আমি দেখতেছিলাম, কেটে দিলে ল্যাপটপে এটা সাইডে বারে দেখাচ্ছে, আর এটা উপরে দেখাবে, মোবাইলে দেখাবে উপরে। এখন একাডেমিক ক্লাস দেখাচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখন আমি চাচ্ছি প্লে যুক্ত করতে। এখান থেকে তাহলে আমি প্লে লিখে দেবো, মানে ক্লাসের নামটা হচ্ছে প্লে। আমি যেহেতু বাংলায় লিখতে পারছি না সেজন্য ইংলিশ লিখলাম। আমি ক্রিয়েট দিলে এখানে প্লেটা যুক্ত হয়ে গেছে। প্রথমে দেখতে পাবেন প্লেটা যুক্ত হচ্ছে। এখন যদি আমি উপর নিচ করতে চাই, দেখেন আমি চাইলে প্লেটা নিচে নিতে পারবো, নিয়ে সেভ দিলে এটা নিচে থাকবে, দেখতে পাচ্ছি এটা নিচে। আবার আমি চাইলে এটা প্লেটাকে উপরে নিতে পারবো, টান দিলে উপরে চলে গেল। মানে রিঅ্যারেঞ্জ করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন। এখন প্লে যেটা যুক্ত করছি, এখন আমি চাচ্ছি যে প্লেতে শাখা কয়টা আছে, আমি শাখা বাড়াতে চাচ্ছি। সেক্ষেত্রে নিচে আসবেন, দেখবেন সেকশনস নামে একটা মেনু আছে, সেকশনসে যাবেন। এখান থেকে প্লেতে সেট করবেন, অথবা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এগুলো সেট দেখতে পারবেন। আমি প্লেতে গেলাম, প্লেতে দেখাচ্ছে শুধুমাত্র ক শাখা নামে একটা শাখা রয়েছে। আমি চাচ্ছি যে সেকশন বি নামে আরেকটা করতে, সেটা আমি প্লে যেটা আছে প্লেতে করতে চাচ্ছি, প্লেতে দিলাম। এবং এটা অ্যাক্টিভ, ডিফল্ট দিলাম না, ডিফল্ট ভাবে প্লে সিলেক্ট হয়ে থাকবে না, অথবা আমি না ডিলিট দিলাম না, আমি ইজ ডিফল্ট দিলাম, মানে ক শাখা এরপর বি শাখা, বি নামে একটি আমি সেকশন ক্রিয়েট করছি, বি নামে একটি সেকশন ক্রিয়েট করছি। এবং ক নামে আরেকটি সেকশন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এটা ডিলিটও করে দিতে পারি। প্লেতে ক শাখাটা ডিলিট করলাম, প্লে যে ক্লাসটা আছে সেখান থেকে ক শাখা ডিলিট করে দিচ্ছি। আমি এ নামে একটা সেকশন বানাইছি এবং বি নামে একটা সেকশন বানাচ্ছি। এখান থেকে প্লেতে আমি এ এবং বি নামে দুইটা সেকশন বানাইছি। এখন যদি আমি স্টুডেন্টে যাই, নিউ স্টুডেন্ট, এবং আমি প্লে নামে যে সেকশন ক্লাসটা আছে সেটা সিলেক্ট করলাম। এমন আমি এখানে দেখতে পারবো যে এ এবং বি নামে দুইটা সেকশন এখানে রয়েছে, এবং বি নামে দুইটা সেকশন আমি এখানে ক্রিয়েট করেছি। এখন আমি এ সেকশনে শিক্ষার্থী আপলোড করতে পারবো, বি সেকশনে শিক্ষার্থী আপলোড করতে পারবো প্লেতে। এখন যদি আমি প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে যদি আমি এই যে প্রথম শ্রেণীতে আমি যদি কেটে দিই, এখানে প্রথম শ্রেণীতে দেখতে পাবো শুধুমাত্র ক শাখা আছে। আমি যদি খ শাখা ক্রিয়েট করতে চাই প্রথম শ্রেণীতে, সেক্ষেত্রে যাইতে হবে কনফিগার, দেন সেকশন, দেন এইখান থেকে নিউ সেকশন। আমি খ দেখে লিখতে পারছি না, আমি বি লিখলাম, প্রথম শ্রেণী দিলাম, ক্রিয়েট দিলাম। এখন আমি এই যে প্রথম শ্রেণীতে গেলে আমি এখানে দেখতে পাবো ক এবং বি নামে দুইটা সেকশন আছে। আমি আবার যদি স্টুডেন্টে যাই এবং নতুন স্টুডেন্ট যুক্ত করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখাবে প্রথম শ্রেণী, ক এবং বি শাখা দুইটা নামে শাখা রয়ে গেছে। দুইটা শাখাতে আপনি শিক্ষার্থী আপলোড করতে পারবেন। এখন যাওয়া যাক এক্সামে কিভাবে কাজ করবেন। এক্সামে গেলাম, এখানে দেখবেন আপনি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এরকম ভাবে এক্সাম গুলা ক্রিয়েট করা আছে। আমি এক্সাম গুলা যদি আরো ক্রিয়েট করতে চাই, যেমন প্লে যেটা
ক্রিয়েট করছি ক্লাস, সেটা কিন্তু এক্সামটা এখানে নাই। সেক্ষেত্রে আমাকে যাইতে হবে নিউ এক্সাম এবং প্লে এ নামে একটা টাইটেল দিলাম এক্সামের, এবং এই বছরে যেহেতু 2026 শিক্ষাবর্ষে, এবং প্রথম প্রান্তিক এক্সাম টাইপ, এই যে এক্সাম যে টাইপটা আছে সেটাও আপনি কনফিগার থেকে ক্রিয়েট করতে পারবেন। এক্সাম টাইপ যেটা আমি দেখা দিচ্ছি একটু, এক্সাম টাইপ এইখান থেকে আপনি এই যে নতুন এক্সাম টাইপ নামে একটা টাইপ ক্রিয়েট করলে হয়ে যাবে। যেমন আমি এখান থেকে টেস্ট নামে একটা টেস্ট টাইপ নামে একটা এক্সাম টাইপ ক্রিয়েট করলাম, অথবা আপনি প্রথম প্রান্তিক এডিট করে দিতে পারেন, দ্বিতীয় প্রান্তিক এগুলো এডিটও করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। আবার এখান থেকে যে ইজ কারেন্ট নাকি এই বস, মানে এখন কি এই পরীক্ষাটা হচ্ছে নাকি সেটার উপরে আপনি ইজ কারেন্ট ইনেবল করে দিতে পারেন। ইজ কারেন্ট ইনেবল করে দিলে আপনি যখন, যেমন টেস্ট টাইপ ক্রিয়েট করছি, এই যে প্রথম প্রান্তিকের উপরে আছে, এটা প্রথম প্রান্তিকের উপরে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে, এটার জন্য ইজ ডিফল্ট। এখন আমি যেহেতু প্রথম এখান থেকে আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে প্লের জন্য এক্সাম ক্রিয়েট করতেছিলাম। তাহলে এক্সাম টাইপ প্রথম প্রান্তিক দিলাম, প্লে দিলাম, সেকশন দিলাম এ, অ্যাডমিট কার্ডের ডিজাইন ডিফল্ট ডিজাইন সিলেক্ট করে দিলাম, মার্কশিট ডিজাইন ডিফল্ট দিলাম এবং ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আবার এক্সামে যাই তাহলে দেখতে পারবো এখানে প্লেটাও যুক্ত হয়ে গেছে। এখন যাই হোক, আমি যেহেতু প্রথম শ্রেণীতে শুধুমাত্র শিক্ষার্থী আপলোড করছি, সেক্ষেত্রে আমি মার্ক এন্ট্রি করার জন্য মার্ক এন্ট্রি নামে বাটনে ক্লিক করব, এবং বাংলা, বাংলার যে আছে, আমি 3টা স্টুডেন্ট যুক্ত করছি, 3টা স্টুডেন্ট রয়েছে। বাংলার জন্য কে কত মার্ক পেয়েছে সেগুলো দেব। যেমন এখানে লিখিত এবং ধারাবাহিক আছে। আপনি যদি অন্য কিছু একটা যুক্ত করতে চান অথবা এইগুলা এডিট করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন হচ্ছে এক্সাম থেকে। যেমন এখানে এক্সাম, এক্সাম বুক নামে যেটা আছে এখান থেকে এডিট করতে পারবেন। যেমন বাংলার জন্য আমি এডিট করলাম, এখানে লিখিত আর ধারাবাহিক। ধারাবাহিকে লিখিত হচ্ছে 50 মার্ক এবং পাস মার্ক কত, এবং এইখানে যদি এই মার্কের সাথে কোনো কিছু গুণ করতে চান সেক্ষেত্রে এখানে আপনি সবসময় 1 রাখবেন, 1 ছাড়া অন্য কিছু দেবেন না। যদি বুঝতে না পারেন, এটা হচ্ছে গুণ করার জন্য। যেমন মার্কের সাথে কোনো একটা সংখ্যা যদি আপনি গুণ করতে চান সেক্ষেত্রে ফ্যাক্টর, যেমন 0.8 যদি 100 মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে 80 মার্কে যদি করতে চান, মানে 20 মার্কে হাতে রাখতে হয়। এটা হচ্ছে হাই স্কুলের জন্য ক্রিয়েট করা, প্রাথমিক বিদ্যালয়ের জন্য এইগুলো 1 থাকতে হবে। ধারাবাহিক এবং লিখিত এইগুলো আপনি কি করতে পারবেন, যেমন এখানে সামষ্টিক হবে, এখানে হচ্ছে সামষ্টিক এবং ধারাবাহিক। সামষ্টিকে 50 মার্ক এবং ধারাবাহিকে 50 মার্ক, এখানে আপনি সামষ্টিক এডিট করে সামষ্টিক লিখে দেবেন। এটা ক্রিয়েট করে দিলেই হয়ে যাবে। এখন যদি আমি আপনার আবার মার্ক এন্ট্রিতে যাই, মার্ক এন্ট্রি, এখান থেকে বাংলায় সে কত পাইছে এগুলো এন্ট্রি করব। যেমন 50-এর মধ্যে সে আমি ধরলাম 40 পাইছে, ধারাবাহিকেও সে 50-এর মধ্যে 45 পাইছে। এরপরে নুরু নাম, রোল 2, সে কত পাইছে, সে ধরলাম 46, পাইছে, এবং এখানে সে 42 পাইছে, 43 পাইছে। তারপরে সোহাগ নাম, ধারাবাহিকে ধরলাম 44, লিখিততে ধরলাম 41। এগুলো দিলেই সেভ হয়ে গেছে, এখানে সেভ করতে হবে না, আপনি সেভ হয়ে যাবে। এই জায়গায় বাংলা মার্ক এন্ট্রি করলাম, এবার ইংরেজিতে এন্ট্রি করলে ইংরেজিতে সিলেক্ট করবেন এবং ইংরেজি মার্ক এন্ট্রি করবেন। গণিতের বেলাও সেম সেম ভাবে। এখন আমি যদি এখন মার্কশিটটা বের করি, যেমন অ্যাডমিট কার্ড বের করতে পারেন, মার্কশিট বের করতে পারবেন। মার্কশিট দিলে বলছে পেজ মার্কশিট, এখানে আপনি মার্কশিট দেখতে পারবেন। আপনি মোবাইলেও এরকম ভাবে সেভ করতে পারবেন এবং ল্যাপটপেতেও আপনি কাস্টমাইজ করে সেভ করতে পারবেন। আপনি চাইলে মার্জিন কম বেশি করতে পারবেন, ডিফল্ট রাখাই ভালো। অপশন ব্যাকগ্রাউন্ড
ইচ্ছা করলে গ্রাফিক্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে এনেবল করে দেবেন, কে কত মার্ক পাইছে, জিপিএ পয়েন্ট, লেটার, ধারাবাহিক, এগুলা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবে একদম, প্রত্যেকটা একবারে ক্যালকুলেট হয়ে আসবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন অথবা পিডিএফ সেভ করতে পারবেন, সেম ভাবে আপনি কাজ করবেন। এখন দেখা যাক আপনি কিভাবে, ধরেন আপনি চাচ্ছেন যে নতুন আর একটা বই যুক্ত করতে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কনফিগার, নিউ বুক, এবং দেন প্রথম শ্রেণীতে বাংলা, ইংরেজি আর গণিত, এই তিনটে বই আছে, আপনি চাচ্ছেন অন্য একটা বই যুক্ত করতে, সেক্ষেত্রে নিউ বুক, এই পেপারটা দেওয়া লাগবে না, আপনি জাস্ট সাবজেক্ট নেম দিবেন, ক্লাস দেবেন, প্রথম শ্রেণী, যে শ্রেণীতে যুক্ত করবেন সেই শ্রেণী, এবং ইস ম্যান্ডেটরি দিবেন। আর এটা হচ্ছে সাবজেক্টের নাম দিবেন, এখানে লিখে দেবেন লিখিত, আর এটা ধারাবাহিক, দুইটা দুইটা দিতে হবে। না, একটা হচ্ছে সামষ্টিক, একটা হচ্ছে ধারাবাহিক। যেমন আরেকটা যুক্ত করতে চাইলে এখানে অ্যাড নিউ, এখানে দিয়ে দিবেন। আমি যদি একটু করে দেখাই, যেমন আমি যেহেতু বাংলা লেখা আমার জন্য একটু অসুবিধা, যেমন আমি চাচ্ছি যে বাংলা টু নামে আরেকটা সাবজেক্ট ক্রিয়েট করতে, বাংলা টু, এটা হচ্ছে প্রথম শ্রেণীতে, এবং এই সাবজেক্টটা ম্যান্ডেটরি। আর কোন কোন ধরনের নাম্বার এন্ট্রি করবেন আপনি, আমি যেহেতু আগে লিখিত ধারাবাহিক করছি, আমি সেক্ষেত্রে সেম টু সেম করতে চাচ্ছি। আমি এখান থেকে কপি করে নিচ্ছি লিখিত, আর হচ্ছে ধারাবাহিক, সেক্ষেত্রে দুই ক্ষেত্রে আমি 50 মার্কের পরীক্ষা নিচ্ছি, এবং পাস মার্ক এখানে দেওয়া লাগবে না, এখানে 0 দিয়ে দিবেন, কারণ এইখানে শুধুমাত্র লিখে দিতে ফেল করলে তো ফেল না, এটা তো সব মিলাই ফেল হবে। এখানে ফ্যাক্টর 1 দিয়ে দিবেন, দিয়ে জাস্ট সেভ দেবেন বা ক্রিয়েট দেবেন, ক্রিয়েট দিলে এখানে বাংলা টু নামে আর একটা সাবজেক্ট যুক্ত হয়ে যাবে। এখন আপনি যাবেন এক্সামে, এরপর প্রথম শ্রেণীতে যেটা এক্সাম বুক, এরপর এখানে দেখতে পারবেন না যে বইটা আছে। যেমন আপনি যদি মার্ক এন্ট্রি করতে যান, তাহলে সেক্ষেত্রে বাংলা টুতে আপনি মার্ক এন্ট্রি করতে পারবেন না। এটা করার জন্য আপনি এক্সাম বুকসে যেতে হবে, মানে আমি আবার দেখাই, এখান থেকে এক্সাম বুকস, তারপর নিউ এক্সাম বুকস, যে বইটা, এই যে বাংলা দ্বিতীয়, এটা যুক্ত করবেন, এন্ট্রি কোড দিলে দেবেন, এইখানে আবার এটা যুক্ত করতে হবে ধারাবাহিক 50, এবং পাস মার্ক 0, ফ্যাক্টর, এবং এখানে লিখিত দিতে হবে। আমি বাই ডিফল্ট যেরকম আবার ক্রিয়েট করি, এখানে 50, ল্যাপটপ দিয়ে হচ্ছে বাংলা লিখতে পারি না, আমি এজন্য বাংলাটা দিয়ে দিলাম। আর হচ্ছে যেমন আমি লিখিতটা লিখি নাই, বাংলা টুতে যেটা আছে এটা এডিট করবো, এডিট, দেন সেভ চেঞ্জেস, এখানে বাংলা টু সেভ করলাম। এখন যদি মার্ক এন্ট্রি করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি বাংলা যে টুতে আছে সেটায় আমি দেখতে পারবো যে ধারাবাহিক এবং লিখিত দুই ক্ষেত্রে আমি নাম্বার এন্ট্রি করতে পারবো। যেমন এখানে 30, এখানে 33 দিলাম, দিয়ে সেভ হয়েছে, এখানে দেখেন টোটাল মার্ক 63 হয়েছে। আপনি যদি এটা সেই স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে, যেমন এটা অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট দিলাম, তাহলে সেক্ষেত্রে এখানে আর মার্ক এন্ট্রি করার কোনো অপশনই থাকবে না। আশা করছি আপনারা সবকিছু বুঝতে পারছেন। এছাড়াও আপনি মেনুগুলো ঘাটাঘাটি করে দেখবেন যে কি কি আছে, যেমন এখানে রিলিজিয়ন, তারপরে পিডিএফ এর যে সেটিং গুলো আছে, পিডিএফ এর যেমন মার্কশিট, ইডিট, এখানে মার্কশিটের যে এই যে ইএনএন নাম্বার, তারপরে স্থাপিত কত সালে হয়েছে, স্থাপন হয়েছে, সেটা এডিট করতে পারবেন, স্কুলের ঠিকানা এডিট করতে পারবেন, স্কুলের নাম এডিট করতে পারবেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন,
এটা আপনি অ্যাডমিট কার্ডেও করতে পারবেন আর মার্কশিটে করতে পারবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানে আরো যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন, যেমন রিলিজিয়ন, এক্সাম টাইমতে দেখালাম, একাডেমিক ইয়ার, তারপরে যদি আপনি হাই স্কুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি গ্রুপ যুক্ত করতে পারবেন, সায়েন্স আর্টস কমার্স বা পলিটেকনিক এগুলো যুক্ত করতে পারবেন। এরপরে আমি দেখাচ্ছি যেখানে 3টা স্টুডেন্ট আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রতিষ্ঠানের তথ্য এডিট করার জন্য এখানে যাবেন, প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আছে এখান থেকে এডিট করবেন। আর হচ্ছে আপনার নিজের যে প্রোফাইল আছে, প্রোফাইলের তথ্যগুলো যেমন আপনার নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এইখান থেকে এডিট করবেন। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এইখান থেকে চেঞ্জ করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাইলে সেখান থেকে এখান থেকে ইনেবল করবেন। এরপরে আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা বাকি যে ডিভাইসগুলায় মানে লগ ইন করা আছে সেগুলায় লগ আউট করতে এখান থেকে লগ আউট করবেন। এগুলোই আশা করছি আপনারা কিছুটা অন্তত বুঝতে পারছেন যে কিভাবে কি করা লাগে। আর হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন, এখান থেকে আপডেট দিলে আপডেটগুলো পেয়ে যাবেন। আবার আপনারা হচ্ছে যদি একাধিক ব্যবহারকারী মিলে একই প্রতিষ্ঠানে কাজ করতে চান, যেমন একাধিক শিক্ষক মিলে আপনারা চাচ্ছেন স্টুডেন্ট যুক্ত করতে, সেক্ষেত্রে এখানে ইউজার্সে আসবেন, নতুন ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করবেন এবং তার নাম এবং তথ্য দিয়ে ক্রিয়েট করে নেবেন। তাহলে সেও লগ ইন করতে পারবে। লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই তাকে দিতে হবে এই ইউআরএলটা, জাস্ট এই পর্যন্ত যে ইউআরএল আছে সেটা দেবেন, edulab.com/institute, অথবা তাকে অ্যাপটা দিয়ে দিবেন, অ্যাপের লিঙ্কটা দিয়ে দিলেও সে সেখান থেকে লগ ইন করে নিতে পারবে। লগ ইন করে নিলেই একই বিদ্যালয়ে সে দুইজন মিলে কাজ করতে পারবে ইজিলি। দেখা গেছে কেউ সেকশন এর তথ্য আপলোড দিল অথবা প্রথম শ্রেণীর তথ্য আপলোড দিল, আরেকজন দ্বিতীয় শ্রেণীর তথ্য আপলোড দিল, অথবা আপনি এক্সাম এক শিক্ষক প্রথম শ্রেণীর যে মার্কিং গুলো আছে সেগুলো করলো, আবার আরেকজন দ্বিতীয় শ্রেণীর মার্কিংটি করলো, কিংবা একজন প্রথম শ্রেণীর যে বাংলার মার্কিংটি আছে সেগুলো করলো, আরেকজন ইংরেজির মার্কিংটি করলো, এভাবেই করবে। করলে সব মিলায় একসাথে হয়ে মার্ক গুলা একটা এক্সামে পরিণত হবে, মানে একসাথে যে মার্কশিট আছে সেটা তৈরি হয়ে যাবে। আশা করছি আপনারা সবকিছু বুঝতে পারছেন। যদি কোনো কিছু অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। হয়তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কাছে আছে। যাই হোক, আসসালামু আলাইকুম।